হ্যাঁ বেশ একটি জোরে করতালি হবে। ঠিক আছে। প্রিয় দর্শক, এবার একটি বিশেষ মুহূর্ত। এবার আমরা আমাদের অতিথিদের সাথে নিয়ে আজকের এই সুন্দর দিনটি উদযাপন করবার জন্য আমরা কেক কাটায় অংশগ্রহণ করব। আমাদের সবাই আমরা এখানে আছি তো এখানে একটা ইয়ে থেকে নিয়েছি হ্যাপি ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে। হ্যাপি ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে। থ্যাংক ইউ সো মাচ। সারের দিকে তাকান সবার দিকে থ্যাংক ইউ Pharmacy East West University to share his words with us. আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে 2025 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, উপস্থিত সম্মানিত গেস্টবৃন্দ, যারা আসলে আমার অনেক সিনিয়র ফার্মাসিস্টবৃন্দ রয়েছেন, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে ফার্মাসিস্ট দিবসের শুভেচ্ছা। সেলিম স্যারের কথার পরে আর আসলে কথা খুব বেশি থাকে না। আমি কয়েকটা জায়গায় একটু কথা বলবো, যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই রয়েছেন, কেউ কেউ কারিকুলামের কথা বলেছেন, যে আমরা আসলে ইউনিভার্সিটিগুলোর কয়েকটা রেগুলেটরি বডির পারপাস সার্ভ করতে গিয়ে কারিকুলামের চাপে পড়ে আছি। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল এবং ইউজিসি তাদের রিকোয়ারমেন্টসের জন্য আমাদেরকে ওই যেটা বললেন আশরাফ ভাই, যে বাংলা, ইংরেজি, হিস্ট্রি খুব ইচ্ছা করে যে পড়াচ্ছি বিষয়টা তা না। এখন ওদের এই অ্যাক্রিডিটেশন নিয়মগুলো মানতে গিয়ে বাধ্য হতে হচ্ছে। তবে এই ক্ষেত্রে ডেফিনেট ইউজিসি একটু ছাড় দিয়েছে, যে ফার্মেসি কাউন্সিলেরটা যদি আমরা রাখি তাহলে মোটামুটি ওদেরটা ছাড় দিতে পারে। সেজন্য বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোই ফার্মেসি কাউন্সিলেরটাই মেনে চলছে। স্টিল আমরা ফাইটিং যে ইউনিভার্সিটিগুলোর যেহেতু র্যাঙ্কিংয়ের জন্য সরকার বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল করেছে, এবং বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোই র্যাঙ্কিংয়ের জন্যও চেষ্টা করে, ফার্মেসি ডিপার্টমেন্টগুলো কিন্তু র্যাঙ্কিংয়ের জন্য আবেদন করতে পারছে না। শুধুমাত্র তাদের সবগুলো আমরা নিতে পারছি না, তাহলে ক্রেডিট আরও বেড়ে যাবে। কাউন্সিল বলছে 140 ক্রেডিট লাগবে কোর কোর্স, ব্যাক বলছে যে 25% অবশ্যই জেন কোর্স থাকতে হবে। ফার্মেসি কাউন্সিল আবার এদিকে আপার লিমিট বলছেন 160 ক্রেডিটের বেশি হওয়া যাবে না। সব মিলে আমরা ফার্মেসি কাউন্সিলকেই ফলো করার চেষ্টা করছি, কিন্তু ব্যাককে এবং ইউজিসিকে এই মুহূর্তে আমরা এখন খুব বেশি গুরুত্ব দিচ্ছি না। বাট র্যাঙ্কিংয়ের জন্য ব্যাককে ফলো করতেই হবে, যেহেতু ব্যাকের প্রসিডিওরটা কমপ্লিটলি সংসদে পাশ করা আইন। যদি আমরা র্যাঙ্কিংয়ে যেতে চাই এটা করতে হবে। এনিওয়ে, কারিকুলাম সংশোধনের কাজ, এবং এটা এখন একটা যেটা হয়েছে আমাদের কোর্স লার্নিং অবজেক্টিভ, যেটা সিএলও বেসড কারিকুলাম হচ্ছে অবজেক্টিভ বেসড এডুকেশন কারিকুলাম চেঞ্জ হচ্ছে। আমরা জানি যে খুব বেশি থিওরিটিক্যাল চেঞ্জ না হলেও স্ট্রাকচারাল চেঞ্জ শুরু হয়েছে। এই শুরুটা এখন, আগে তো ইন্ডাস্ট্রি পিপলদেরকে খুব বেশি ইনভলভ করা হতো না, ব্যাক এখন অনেকটা নিয়মই করে দিয়েছে যে ইন্ডাস্ট্রি এবং অ্যালামনাই তাদেরকে এনগেজ করতে হবে কারিকুলাম পুনর্গঠনে।
তো সেইটা চালু করার কারণে কিছু পরিবর্তন কিন্তু আমরা দেখতেও পাচ্ছি। ইন্ডাস্ট্রি পিপলদের এনগেজমেন্টও বাড়ছে, কিছু লিমিটেশনস রয়েছে ইউনিভার্সিটির পক্ষ থেকেও। তো এই লিমিটেশনসের মধ্যেও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলো বিশেষ করে পাবলিকের প্রতি তো খুব বেশি অত যত্ন নেই, তারা মানলেও কিছু বলছে না, না মানলেও কিছু বলছে না। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে স্ট্রাকচারটা ফলো করতে হয় এবং এটা মানতে গিয়েই খুব রিয়েলিস্টিক চিন্তাতে যেটা আসে সেটা আমরা সব সময় পালন করতে পারি না। এই জন্য আপনাদের এখন বেশ ভালো একটা সাড়া পাওয়া যাচ্ছে ইন্ডাস্ট্রি থেকে, এটা খুব গুড সাইন। ইনশাল্লাহ আমরা মনে হয় যে উইদিন ফিউ ইয়ার্স এই কারিকুলামকে আরও সুন্দরভাবে করে নিয়ে যেতে পারবো। আমি খুব বেশি কথা বলবো না, এখানে যেহেতু অনেক সিনিয়র রয়েছেন। গতকাল আমাদের ইউনিভার্সিটিতে যে প্রোগ্রাম ছিল সেখানে আমরা ডিজি হেলথের যিনি হসপিটালের ডিরেক্টর ওনাকেই রেখেছিলাম। যে কথাটা সেলিম স্যারা বললেন যে আসলে ফার্মাসিস্টদের মধ্যে খুব বেশি গুণ কীর্তন করে লাভ নেই, মেসেজটা দিতে হবে এবং প্রেশার ফিল করাতে হবে তাদেরকে। তো উনি কিন্তু একইভাবে ফার্মাসিস্ট বলতে এটাই বুঝেছেন, কারণ আমাদের যেটা বলেছেন যে ডিপ্লোমা বলে না ফার্মাসিস্ট আছে তো এবং জাহেদি স্যারের উপস্থিতিতেই, জাহেদি স্যার ছিলেন উনি কেনোট স্পিকার হিসেবে। তো সেই জায়গাতেও আমরা উনি বলছেন যে আমার কাছে বায়োকেমিস্ট্রির লোকজন আসে, বায়োটেকনোলজির লোকজন আসে যে পোস্ট ক্রিয়েট করার জন্য প্রেশার তৈরি করে, কিন্তু গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের জন্য প্রেশার ওইভাবে আমি এখনও পাইনি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যেহেতু এই উদ্যোগটা শুরু হয়েছে এবং ওখানে ওনাকে গেস্টই করাই হয়েছিল জাহিদি স্যারের অনুরোধে যে ঠিক আছে আমরা প্রেশার তৈরি করার জন্য ওনাদেরকে আনতে হবে, আনলে যখন বুঝতে পারবে যে এই প্ল্যাটফর্মটা কতটা জরুরি, এই সার্ভিসটা কত জরুরি। তো আমার মনে হয় এটাই আসলে সময়ের দাবি। ফার্মাসিস্ট ফোরাম কাজ করছে, আমাদের বিভিন্ন রেগুলেটরি বডির মধ্যে আমি জানি ফার্মেসি কাউন্সিল খুব এক্সেলেন্ট রোল প্লে করছে। কারিকুলাম পুনর্গঠনের জন্য বেশ কয়েকটা মত বিনিময় সভা করেছেন সমস্ত ইউনিভার্সিটির টিচারদেরকে নিয়ে, আগে এটা ছিল না। তো এই চেঞ্জটাও আমার মনে হয় এর রিফ্লেকশন পেতে তো একটু সময় লাগবে, আশা করি আমরা খুব নিকট ভবিষ্যতে এটাও আমরা পাবো, একাডেমিয়াতেও এই চেঞ্জগুলো দেখতে পাবো ইনশাল্লাহ। তো পরিবর্তন তো অবশ্যই আশা করছি এবং ইনশাল্লাহ আমরা কেউ কিন্তু অস্বীকার করেনি আজ পর্যন্ত। আমাদের দায়িত্বশীল যারা রয়েছেন রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে ফার্মেসি সেবা লাগবে না এই কথাটা কেউ বলেনি আজ পর্যন্ত, সবাই বলেছেন সেটা দরকার। তার মানে যেটা হয়েছে যে আমরা সেইভাবে প্রেশার গ্রুপটা তৈরি করতে পারিনি যেভাবে অন্যরা পেরেছে। এর কিছু কিছু লিমিটেশনস রয়েছে, সেটা যেহেতু কথা আসছে এটাও তো একটা প্রেশার, এই শুরু হওয়াটাও প্রেশার। সো সেলিম রেজা স্যারের কথা ধরেই বলছি যে আমাকে যদি অনেক দূর যেতে হয় ফার্স্ট স্টেপ অবশ্যই নিতে হবে। তো ইনশাল্লাহ আশা করছি যে আমরা এখানে সফলতা পাবো। সবাইকে আবারও ফার্মাসিস্ট দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার ফর ইউর ইনভ্যালুয়েবল স্পিচ। এই মুহূর্তে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ডিপার্টমেন্ট অফ ফার্মাসির চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। আসসালামু আলাইকুম। আজ বিশ্ব ফার্মাসিস্ট দিবস। এই দিবসে বাংলাদেশ ফার্মাসি ফোরাম আয়োজিত আজকে অনুষ্ঠানের সভাপতি, আমন্ত্রিত অন্যতম অতিথি এবং সিনিয়র ফার্মাসিস্টবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ফার্মাসিস্ট ফোরাম আয়োজিত এই অনুষ্ঠানে আমার মনে হয় সবারই প্রাণের দাবি হসপিটাল ফার্মেসিতে গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ। কিন্তু আমরা যখন গ্রাজুয়েট হয়েছিলাম এই দাবিটা জোর গলায় জানানোর মতো আমাদের লোক ছিল না, আর সেটা 90 সালের দিকে। আজ এখানে এই গ্যাদারিংয়ে মনে হচ্ছে যে আমাদের জোর গলায় দাবি করার সময় এসেছে। আমাদের সময় আমরা যে সমস্ত টিচারদের কাছে পড়েছি তাদের মুখে আমরা শুনেছি তখন যে ফার্মেসি প্রফেশনে যে পায়োনিয়ার ছিল নাজের সারিয়া জাহারিদি, চৌধুরী মাহমুদ হাসান স্যার, জব্বার স্যার, রশিদ স্যার, এখনকার ডিন সেলিম রেজা স্যার, তারপরে আমাদের উপস্থিত আক্তার স্যার, তখনও তারা ফার্মেসি প্রফেশনের পায়োনিয়ার ছিল। এখনও এই লোকগুলাই হাতেই দায়িত্ব পড়েছে ফার্মেসি প্রফেশনকে উন্নত করার জন্য। এই কারণে আমি আমাদের যে গ্যাদারিং আজকে থেকে আমরা সাহস করছি, গ্যাদারিংয়ের মাধ্যমে ফার্মেসি ফোরামের মাধ্যমে আমি এই পায়োনিয়ার ব্যক্তিগণদের কাছে জোর দাবি জানাচ্ছি হসপিটাল ফার্মেসিতে গ্রাজুয়েট ফার্মাসিস্ট নিয়োগ দানের জন্য কার্যকর পদক্ষেপ নেবে।
এই দাবি জানিয়ে এবং ফার্মাসিস্ট ফোরামকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এই মুহূর্তে আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো আমাদের আরেকজন এস্টিমড গেস্ট জনাব মোহাম্মদ আক্তার হোসেন স্যার, পরিচালক ওষুধ প্রশাসন অধিদপ্তর। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আজকে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম কর্তৃক আয়োজিত ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে 2025 এর আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ে সম্মানিত অতিথিবৃন্দ এবং সামনে প্রিয় ফার্মাসিস্ট ভাই ও বোনেরা এবং মিডিয়ার সম্মানিত অতিথিবৃন্দ, অন্য যারা আছেন সবাইকে আমি আমার অন্তরের শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস নিয়ে আজকে আমরা আলোচনার জন্য এখানে একত্রিত হয়েছি। এই দিবসের তাৎপর্য অনেকেই সুন্দর করে বিভিন্নভাবে তুলে ধরেছেন। আমি আসলে ওইভাবে গুছিয়ে কিছু বলতে পারি না, বলার খুব বেশি যোগ্যতা নাই, কিন্তু একজন ক্ষুদ্র ফার্মাসিস্ট হিসাবে আজকের দিনে মনে প্রাণে আমি অনুষ্ঠানের সাথে সংযুক্ত হয়েছি। মন প্রাণে এই কারণে বলেছি, আমার যেটুকু সাধ্য আছে, আমার যেটুকু যোগ্যতা আছে, সেইটুকু সাধ্য এবং যোগ্যতা নিয়ে আমার সমপেশাধারী সিনিয়র জুনিয়র সহকর্মী, একই পেশাদার, মানব সেবার সাথে সম্পৃক্ত সেই ফার্মাসিস্টদের সাথে উপভোগ করার জন্য আমি উপস্থিত হয়েছি এখানে। এই সম্পর্কে গতকাল সারা দেশে ব্যাপক আলোচনা হয়েছে বিভিন্ন জায়গায়। প্রতি বছর পালিত হয় এই দিন, আমরা এবছরও পালন করছি। প্রতিবার আসে, আমরা কিছু আলোচনা করে আবার ছেড়ে চলে যাই। এই দিনের তাৎপর্য এবং গুরুত্ব যদি আমরা অন্তরে ধারণ না করি, তাহলে এখান থেকে আমরা সুফল ঘরে নিতে পারবো না। অনেকেই বলেছেন প্রত্যেকটা কথা বিশ্লেষণযোগ্য, সময়ে ঘাটতি বলে অনেক সুন্দর সুন্দর বক্তা তারা তাদের বক্তব্য সংক্ষিপ্ত করে চলে গেছেন, কিন্তু আমার মনে হয় ফার্মাসিস্ট হিসাবে আমাদের প্রত্যেকটা কথা শুনবার আছে। এই যে কোর্স কারিকুলামের কথা আসছে, আমি ধন্যবাদ জানাবো। একজন বক্তা সুন্দর বলেছেন যে আসলে আমাদের আরও বেশি শিখতে হবে। অনেক বিষয়ের চাপে আমাদের মূল জায়গাটায় হয়তো ফোকাস নষ্ট হয়ে যাচ্ছে কিনা সেই ব্যাপারে আমাদের দৃষ্টি দিতে হবে। আবার সেলিম রেজা স্যার বলেছেন ইন্ডাস্ট্রি একাডেমিয়ার গুড রিলেশন কোলাবোরেশন নিয়ে সামনের দিকে আগায় যেতে হবে। আমি একজন ফার্মাসিস্ট রেগুলেটরি বডিতে কাজ করি হিসাবে আমার কাছে মনে হয় এই যে দৈনন্দিন এই ফার্মাসিউটিক্যাল সায়েন্সের যে চেঞ্জ আসছে, এই গতিশীল পরিবর্তনশীল এই বিজ্ঞানের সাথে সমন্বয় রেখে যদি আমরা ফার্মাসিস্টরা না চলতে পারি, তাহলে অনেক দিক থেকেই আমরা খুব ভালো কন্ট্রিবিউট করতে পারবো না। আমি সমাজের সাধারণ মানুষ হিসাবে একটা জিনিস মনে করি, এটা কিন্তু একটু বিশেষায়িত শিক্ষা। কথা ঠিক আছে, একটু অন্যরকম শিক্ষা না এটা? ওই যে পিছনে যারা আছেন 5 মিনিটের বেশি সময় নেব না। আমি শিক্ষকও না, অত সুন্দর কিছু দিতেও পারবো না। একটু অ্যাটেনশান দিতে হবে, নিজেদের মধ্যে কমিউনিকেশান গ্যাপ রেখে অন্তরটাকে সেট করি কি কারণে আমাদের মূল্যবান সময় এই অনুষ্ঠানের পিছনে ব্যয় করছি। আমাদের প্রত্যেকের জীবন মূল্যবান, প্রত্যেকের সময় দামি, কিন্তু অন্য কাজ ফেলে আজকে যে এই দিবস উদযাপন করছি
এইটার কারণ হলো ফার্মেসি একটা পেশা যা মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথা ঠিক আছে? ডাক্তার, ফার্মাসিস্ট, নার্সেস, আরও যে কয়টা আছে WHO বলে হেলথ কেয়ার প্রফেশনালস, সেগুলো আমরা দেখব, সবই গুরুত্বপূর্ণ। মনে করি যে একটা স্বাস্থ্য সুরক্ষা, স্বাস্থ্য বলয়কে যদি আমরা সুরক্ষা দিতে চাই, তাহলে ডাক্তার, ফার্মাসিস্ট এবং নার্সেস একসাথে সুন্দর দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। তাহলে কি হবে? আমরা যেমন আমাদের সুরক্ষা দিতে পারবো, আমাদের আগামী ভবিষ্যৎ যারা, তাদের জন্য একটা সুস্বাস্থ্য সুরক্ষিত জীবন ব্যবস্থা আমরা নিশ্চিত করতে পারবো। এইখানে ফার্মাসিস্ট হিসাবে আমার কি করণীয় ছিল, এটা যদি ভুলে যাই, এটা যদি আবেগের বশে অল্প সময়ের জন্য আমাকে তাড়া করে আবার মন থেকে হারিয়ে যায়, তাহলে আজকের দিবস উদযাপনের পিছনে লক্ষ্যমাত্রা অর্জিত হবে না। এই জন্য আমার প্রশ্ন, আমার ছোট ছোট এক্সাম্পল আমি দেই এই কারণে, আজকে যদি কেউ একটা সুন্দর, আমি কথার কথা, আমি একজন গাড়ির ড্রাইভার, আমার সার্টিফিকেট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, এভরিথিং ইজ ওকে, আমাকে বড় একটা প্রতিষ্ঠান সুন্দর একটা গাড়ি দিয়ে দিল, কিন্তু আমি জিনিসটা ড্রাইভ করতে পারলাম না। কতদিকে ক্ষতি? প্রথম ক্ষতি হলো, আমি আমাকে দিয়ে যদি চিন্তা করি, একটা দুর্ঘটনা ঘটলে আমি নিজেই ক্ষতির মধ্যে পড়ে যাব। দ্বিতীয় ক্ষতি হলো, যে জনসমাগমে আমি গাড়িটা ড্রাইভ করছি তাদের জানমালের নিরাপত্তার একটা ইস্যু হয়ে যাবে, আমি একটা দুর্ঘটনায় ফেলে দেব তাদেরকে। তৃতীয় ক্ষতি হলো, যে মালিক বিশ্বাস করে এই দামি গাড়িটা আমাকে দিয়েছিলেন সেই গাড়িটার ক্ষতি হবে। চতুর্থ ক্ষতি থেকে শুরু করে আরও অনেক ছোট ছোট ক্ষতি আমরা এটার সাথে যোগ করতে পারবো। ঘটনা কি ছিল? যে কাজে আমি সার্টিফাইড, যে কাজে আমার রেজিস্ট্রেশন আছে, সেই কাজটা আমি ভালোভাবে করতে জানি না। সে কাজ সম্পর্কে আমি জেনেছি যে এইরকম হলে এইখানে চাপ দিলে থামবে, এইখানে চাপ দিলে চলবে, এমনে ডানে বামে করতে হয়, সবই আমারে দেখিয়েছে, আমি কানেও শুনেছি, কিন্তু বিষয়গুলো ভালো করে শিখি নাই। এই একটা কারণে সব দিকে সার্টিফিকেশান থাকা সত্ত্বেও ভালো কোনো দায়িত্ব পালনের ক্ষেত্রে আমার দ্বারা যে দুর্ঘটনা সৃষ্টি হবে তার প্রথম শিকার হব আমি নিজে। তারপরে যারা আমাকে দায়িত্ব দিয়েছে এবং যে সম্পদের মধ্যে আমি দায়িত্ব পালন করব, প্রত্যেকেই ক্ষতির শিকার হবে। এই সহজ কথাটা কি আমরা বুঝতে পেরেছি? একদম সহজ। ফার্মাসিস্ট একটা রেসপন্সিবল পদের নাম, একটা রেসপন্সিবল প্রফেশন। এইটাকে হালকা করে দেখার কোনো সুযোগ নাই। আমরা আপাতত বাংলাদেশে দেখছি ঔষধ উৎপাদন, মান নিয়ন্ত্রণের কাজে যারা অবস্থিত, যারা কাজ করছেন, হয়তো এরা ফার্মাসিস্ট, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একই সাথে ঔষধ বিপণন, ঔষধ সংরক্ষণ, ঔষধ কনজামশন, প্রত্যেকটা জায়গায় আমাদের অ্যাড্রেস করতে হবে। এখন হেলথ সিস্টেমে কি করে এটা আমাদের এই পেশাদারিত্ব কাজে লাগাতে পারবো? কোভিডকালীন সময় অনেক এক্সাম্পল আসছে। এই আমি ছোট্ট একটা কাজ করি, মূলত আমি ড্রাগের সেফটি সার্ভিলেন্সটা বাংলাদেশে 2013 সাল থেকে নতুন করে শুরু হয়েছে, যে ঔষধের বিরূপ প্রতিক্রিয়া এইটা যে আছে, এটা মনিটর করবার সিস্টেম প্রত্যেক দেশেই থাকে। ন্যাশনাল রেগুলেটরি অথরিটি হিসাবে আমাদেরও সে দায়িত্ব আছে। এই যা ফার্মাকোভিজিলেন্স বলে, এই কাজটা শুরু করার পরে চেষ্টা করেছি এটা গতি ধরে রাখবার। যখন কোভিডের সময় হলো, ইপিআই যারা ভ্যাকসিন দেয় তাদের ওয়ার্কলোডের কথা চিন্তা করে তাদের ওই সেফটি সার্ভিলেন্সে যে কাজটা, AEFI মনিটরিংয়ের কাজটা মন্ত্রণালয় থেকে তখন আমাদেরকে দেওয়া হলো দায়িত্ব। ওই টিমের প্রধান হিসাবে সামান্য একটু খেদমত করার সৌভাগ্য সুযোগ হয়েছে আমার। তখন বিভিন্ন সুবিধা অসুবিধা, আমি যখন ডাক্তারদের ফোন দিয়েছি, ছোট মাপের ডাক্তার, মাঝারি মাপ এবং বড় মাপের ডাক্তার, অনেকেই বলেছেন এখন আপনার সময় হলো আমাকে কথা বলার, আমি ফোন দিলেই বা আপনি ফোন দিলেই আপনার সাথে কথা বলবো, এটার কোনো মানে আছে? এইভাবে কথা শুনতে হতো। খারাপ লাগে নাই, মনে হয়েছে যেটা মনস্তাত্ত্বিক সেট আপটা আমরা সেই জায়গায় নিতে পারি নাই।
তারপরে ধীরে ধীরে একটু কাজকর্ম করেছি, সারা বাংলাদেশের সব জায়গায় একটু চেষ্টা করেছি আমাদের নেসেসিটিটা তুলে ধরবার জন্য, এবং এই কাজে যে তাদের ভূমিকা আছে, তাদের দায়িত্ব আছে, এটা করতে গিয়ে এখন একটা সম্মানজনক জায়গায়। আমি যে কোনো হসপিটালে গেলে পরিচালক মহোদয়গণ একটু ওইভাবেই আমার কাজটা করতে দেন, কথা বলতে দেন, এবং সবগুলো জায়গা আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের ইম্পর্টেন্সটা তুলে ধরতে হবে। যদি আমরা এই জায়গায় হিট করতে ব্যর্থ হই, তাহলে সমস্ত জায়গায় আমাদের অন্ধকারে থাকতে হবে। এক থিঙ্ক ট্যাঙ্কের কথা সেলিম স্যার বলে গেলেন। আমি মনে করি যে এখানে যারা আছেন সিনিয়র জুনিয়র সবাই মিলেই চিন্তাগুলো করতে পারি, এবং সমস্ত প্রতিষ্ঠানে বাংলাদেশে পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে যারা বের হচ্ছে সবাইকে কি করে এই আমাদের এই বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সাথে সম্পৃক্ত করতে পারি, ছোট ছোট সেগমেন্টে ভাগ করে যদি আমরা এক করতে পারি, এই প্ল্যাটফর্মটাকে আগামী দিনে আরও শক্তিশালী করে কিন্তু আমরা এই জায়গায় পৌঁছতে পারবো। ছোট ছোট প্রতিষ্ঠান একজন রেসপন্সিবল যদি করা যায়, ইন্ডাস্ট্রি একজন, ইউনিভার্সিটিতে একজন, এরকম ছোট ছোট ভাগ করেও যদি আমরা নেই, তাও কিন্তু তাদের কাছে আমাদের এই সংগঠনের মূল মেসেজটা পৌঁছাতে পারবো, এবং তাদের এন্ড থেকে কি কি অসুবিধাগুলো হচ্ছে, চ্যালেঞ্জটা কোথায়, সেই জিনিসগুলো আমরা অ্যাকোমোডেট করে সুন্দর একটা প্ল্যান ডিজাইন করে সামনে আগাতে পারবো। কাজে আমি মনে করি এখানে একসাথে পথ চলার এখন সময় আসছে। এই সংগঠন যেভাবে এগিয়ে যাচ্ছে আমি তাদের জন্য দোয়া করি। আমি মনে করি আগামী দিনে সবাইকে সাথে নিয়ে যদি ফার্মাসিস্টদের কথা তারা বলতে থাকে, এক এক করে নিশ্চয়ই আমরা আমাদের লক্ষ্যমঞ্জিলে পৌঁছতে পারবো, এবং ফার্মাসিস্ট হিসাবে যে পেশাগত দায়িত্ব পালনের মাধ্যমে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কাছাকাছি স্বাস্থ্য সুরক্ষায় যে দায়িত্ব পালন করতে পারবে, সেই জায়গায় আমরা নিশ্চয়ই ফলপ্রদ রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। তো সবার জন্য শুভকামনা। আমাকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আমি এই প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি, ওনারা খুব কষ্ট করে গিয়েছেন আমার অফিসে, আমি তেমন আপ্যায়নও করতে পারিনি, বাট আমি আন্তরিকভাবে এই সংগঠনের সবাইকে সম্মান জানাচ্ছি, এবং যারা কষ্ট করে আসছে, বিভিন্ন যারা সামনে আছে, সবাইকে শ্রেণীর মতো সালাম এবং শুভেচ্ছা জানিয়ে আমার জন্য দোয়া চেয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই মুহূর্তে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য এবং ডেপুটি ডিরেক্টর বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল মোহাম্মদ আসিফ হাসান স্যারকে। স্যার, কাম টু দ্য স্টেজ প্লিজ। আসসালামু আলাইকুম। বিশ্ব ফার্মাসিস্ট দিবসের প্রোগ্রাম বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের, আমার জন্য প্রতিদিনই ফার্মাসিস্ট দিবস, তাই না? যেহেতু ফার্মেসি কাউন্সিলে চাকরি করি, তার মানে সকাল শুরু হয় ফার্মাসিস্টদের সাথে, শেষ হয় ফার্মাসিস্টদের সাথে। ঘরে যেও ফার্মাসিস্ট, অর্থাৎ আমার ওয়াইফও ফার্মাসিস্ট, ঠিক আছে? তো বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের সভাপতি, সেক্রেটারি সহ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের মঞ্চে উপবিষ্ট আমাদের সিনিয়র ফার্মাসিস্টবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় ফার্মাসিস্টবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুব বেশি সময় নিব না, কারণ সব কথা শেষ। আমি শুধু আন্দোলন তো অনেক হবে, অনেক হচ্ছে, 40 বছর যাবৎ আমাদের তানভীর স্যার বলেছেন যে, তো সে বিষয়ে আমি যাব না। আমি শুধু দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হলো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কি করছে, জাস্ট এই দুইটা বিষয় বলবো। সিলেবাসের বিষয়ে কথা বলেছেন স্যার আমাদের, তো সিলেবাস নিয়ে যেটা হয়েছে, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল বর্তমান কন্টেস্টে বি ফার্ম, এম ফার্ম এবং ফার্মডির জন্য কোর্স কারিকুলামে হাত দিয়েছে। আশা করি খুব শীঘ্রই একটি এক্সপার্ট কমিটিও করা হয়েছে। এই কমিটির মাধ্যমে আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল যুগ উপযোগী কোর্স প্রণয়ন করবে ফার্মাসিদের জন্য এবং ভবিষ্যৎ ফার্মাসিদের জন্য। আর আরেকটি বিষয়, তানভীর স্যার যেটা বললেন অন্যদেরকে জানানো, তো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল ইতিমধ্যে একটা ডিসিশন নিয়েছে এবং গতকাল থেকে অর্থাৎ ফার্মাসিস্ট ডে থেকে ইমপ্লিমেন্টেশন শুরু করেছে। সেটি হলো স্মার্ট কার্ড। আমি একটু আমারটা বের করে দেখাই। স্মার্ট কার্ড অর্থাৎ আমি যে ফার্মাসিস্ট, লোকালি ইন্টারন্যাশনালি, আমি কর্মক্ষেত্রে, বাইরে, পরিবারে, আমি যে একজন রেজিস্টার্ড ফার্মাসিস্ট, তার প্রমাণপত্র হলো এটা। অর্থাৎ বিভিন্ন সময়ে
আমরা দেখি যে বিভিন্ন এজেন্সিগুলা ইন্সপেকশন করছে, ওষুধ প্রশমন দপ্তরের স্যাররা যাচ্ছেন, এছাড়া বিভিন্ন অর্গানাইজেশনের স্যাররা যাচ্ছেন, ইভেন দেশের বাইরে আপনারা যারা ফার্মাসিস্ট হিসেবে রেজিস্ট্রেশন পরীক্ষা দিচ্ছেন আপনাদের ভ্যালিডেশনের প্রয়োজন হয়। তো গতকাল থেকে অর্থাৎ ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে 2025 থেকে এই স্মার্ট কার্ড বিতরণ শুরু করেছে। তো আপনারা যারা প্রয়োজন মনে করবেন এটা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবেন, অনলাইনে অ্যাপ্লাই করে নিজেদের কার্ড নিজেরা সংগ্রহ করতে পারবেন। তো যে দুটো বিষয় আসছিল, দুটো বিষয় আমি চেষ্টা করেছি আপনাদেরকে বলার জন্য। আর রেগুলার যে অ্যাক্টিভিটিস আমরা ফার্মাসিস্টদের জন্য করছি, আমাদের বর্তমান কমিটি, আমাদের সচিব মহোদয় স্যার যথেষ্ট আন্তরিকতার সাথে কাউন্সিল আগের চেয়ে আপনারা যারা সেবা নিচ্ছেন, সেবা গ্রহীতা, আমি মনে করি যে এটা আপনারা বলবেন যে কিছুটা আমরা সেবা আপনাদেরকে দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি বলে আমি মনে করি। আর ফার্মাসিস্ট ফোরাম নিয়ে বলতে হয়, ফার্মাসিস্ট ফোরাম সেই বকুলতলা থেকে ফার্মাসিস্ট ফোরামের যাত্রা শুরু 2010-11 সালে মাঠের মধ্যে, যে আমাদের হারুন ভাই আছে, ঘাসের উপরে মিটিং। তো সেখান থেকে আজকে ওয়াটারফল, হাঁটি হাঁটি পা করে প্রায় 15 বছরের পথ চলা। তো আমি ফোরামের জন্য আমার শুভকামনা রইল, ফোরামের হাত ধরে বাংলাদেশের ফার্মাসিদের যে অধিকার দাবি এই বিষয়গুলো সামনে এগিয়ে যাবে। পরিশেষে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় কবিতার শেষ লাইন দিয়ে শেষ করতে চাই, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক আমার পরিচয়, আমরা সবাই ফার্মাসিস্ট। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময় খুব সংক্ষিপ্ত, কিন্তু যেই মানুষগুলো না থাকলে আমরা আজকে আসলে এখানে এত সুন্দর করে সবাই একত্রিত হতে পারতাম না, যাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের আজকের এই আয়োজন সাফল্যমণ্ডিত হয়েছে। আমি সংগঠনের সেই সকল সদস্যদের কাছ থেকে বেশিক্ষণ না, 1 মিনিট করে শুনবো আমরা। আমি প্রথমেই মঞ্চে আমন্ত্রণ জানাতে চাচ্ছি শারমিন আফরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। আমি শারমিন আফরোজ, আমি জয়েন্ট সেক্রেটারি বিপিএফের আছি, এবং আমি খুবই গর্বিত যে আমি 2টা পরিচয়ে সবার সামনে এসেছি। একটা হচ্ছে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার R&D হিসেবে আছি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালে, এবং জয়েন্ট সেক্রেটারি হিসেবে বিপিএফে আছি। তো এই সুযোগ পেয়ে আমি সত্যি গর্বিত। আর ফার্মাসিস্টদের জন্য যেটা বলতে চাই যে আমাদের ইউনিটিটা এবং আমাদের জ্ঞান অর্জনের যে স্পৃহা এবং আমাদের সবার যে একতা, এটা আমাদের এখন সবচেয়ে বেশি দরকার। তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ করা আছে, ফেসবুক গ্রুপ করা আছে, আমরা সবাই একে অন্যকে আমরা অ্যাড করব। আর R&D ফার্মাসিস্ট হিসেবে বলতে চাই যে আমাদের গবেষণা এবং উদ্ভাবনে আমরা আধুনিকতা বজায় রেখে চলতে হবে, কারণ আমরা হচ্ছে সেই সিনিয়র ফার্মাসিস্ট যারা আগামী দিনের ভবিষ্যতের কাছে বাংলাদেশকে প্রেজেন্ট করবে। কারণ কোয়ালিটি প্রথমেই আসবে যে কোয়ালিটি ফার্মাসিস্ট দিয়ে। তো আজকে আমি সিনিয়র ফার্মাসিস্টদের দিক নির্দেশনার জন্য অনেক ধন্যবাদ জানাই। আর আমাদের জুনিয়র ফার্মাসিস্ট এবং ভাই বোনদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই সবাইকে অ্যাটেন্ড করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই কামরুজ্জামান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ, অনেক সময় চলে গেল, আমি আসলে বেশি কথা বলার নেই। আমি মোহাম্মদ কামরুজ্জামান খোকন, জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। সেই সাথে আমি আরেকটা পরিচয় বহন করি, আমি একজন রিটেইল ফার্মাসিস্ট, সেই সাথে একজন উদ্যোক্তা। আমি সিলেট শহরে 4টা মডেল ফার্মেসি দিয়েছি, একটা মডেল মেডিসিন শপ। তো আমি এখানে আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় একটা কথা অত্যন্ত গুরুত্বের সাথে শুরু করেছিলেন, পরে অবশ্যই কথাটা কেটে নিলেন, যে মডেল ফার্মেসি একটা প্রজেক্ট ছিল যেখানে আমাদের ফার্মাসিস্টদের কাজ করার একটা অফার সুযোগ এসেছিল, কিন্তু সেই প্রজেক্টটা হয়তো আলোর মুখ বেশি দিন দেখে নাই। এখানে আমাদের মধ্যে একজন ঔষধ প্রশাসনের পরিচালক মহোদয় আছেন, আমি স্যারের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব এটা বাপির সাথে, BCDS-এর সাথে বা আরও যে রেগুলেটরির সাথে কথা বলে যদি এই প্রজেক্টটাকে কোনোরকম কন্টিনিউ করা যায়, তাহলে আমাদের ফার্মাসিস্টদের একটি
সম্ভাবনার দরজা আবারও উন্মুক্ত হতে যাবে আর কি। আমি শুধু এই অনুরোধটুকু স্যারের সাথে রাখতে চাই। স্যার, আমি সিলেটে আসি, স্যারের সাথে অনেকগুলো প্রোগ্রামে ছিলাম। আমি জানি স্যার যদি এটা ডিজি মহোদয়ের সাথে কথা বলে এই প্রজেক্টটাকে কোনোভাবে চালু করতে পারেন বা আবার এটাকে আবার আগের মতো একটু প্রাণবন্ততার মুখ দেখাতে পারেন, তাহলে আমাদের ব্যবসায়ী বৃন্দরা মডেল ফার্মেসিতে ফার্মাসিস্ট আরও নিবে বা যেখানে নাই এখানে নিয়োগ দিবে। এটা একটা বাপির সাথে একটা কমিউনিকেশনের ব্যাপার আছে, এখানে একটা গ্যাপ আছে। স্যার এটা ভালো জানেন। যদি এই ব্যাপারটা স্যার দেখেন, আমরা সকল ফার্মাসিস্টদের উপকৃত হব। আমি এই বলে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মাহমুদুল হাসান মাহমুদ, ছাত্র বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনে উপস্থিত সকলকে বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে অনেক কথা আমরা অতিথিবৃন্দের কাছ থেকে শুনেছি। কথাগুলোর ব্যাপারে আমরা যেটি বুঝতে পেরেছি, অনেক জায়গায় 5ই আগস্টের পর পরিবর্তন হলেও ফার্মাসিস্টদের অধিকারের জায়গাটি এখনও পরিবর্তন হয়নি। আমরা দেখতে পেয়েছি স্বাস্থ্য সংস্কার কমিটি থেকে শুরু করে অনেক কমিটিতে আমাদের সিনিয়র ফার্মাসিস্টদেরকে রাখা হয়নি। আজকে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে এসেছেন, আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের নিজ ক্যাম্পাসে নিজ ডিপার্টমেন্টে সংগঠিত হন। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম যুগ যুগ ধরে ফার্মাসিস্টদের অধিকার রক্ষায় যেই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, আগামীর সংগ্রাম অবশ্যই ইনশাল্লাহ সাফল্যমণ্ডিত করতে আবারও আমাদের ছাত্র সমাজকে রাজপথে নেমে আসতে হবে। আমাদের প্রাণ থেকে শুরু করে সর্বাত্মক আন্দোলন গড়ে তোলার জন্যে আমাদের ক্যাম্পাসগুলো সক্রিয় করা অত্যন্ত জরুরি। আমরা ইতিমধ্যে সেটির কাজ শুরু করেছি। আগামী দিনে ক্যাম্পাস ভিত্তিক আমরা সফর করব। সেই সফরগুলো যাতে সুন্দর হয় সেই ব্যাপারে আপনারা সচেষ্ট থাকবেন। একই সাথে আজকে যারা সিনিয়ররা উপস্থিত রয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই, বাংলাদেশে স্বাস্থ্যসেবা নিয়ে আগামীতে যে কোনো কমিটি তৈরি হলে সেই কমিটিতে যেন ফার্মাসিস্ট বাদ দেওয়া না হয়। আর যদি বাদ দেওয়া হয় তাহলে কিভাবে কমিটিতে রাখতে হয় সেটা আমরা রাজপথে সিদ্ধান্ত নেব। আপনাদের মনে রাখতে হবে, বর্তমান বাংলাদেশ 5ই আগস্টের আগের বাংলাদেশ না, এটা 5ই আগস্টের পরের বাংলাদেশ, এটা জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ। ধন্যবাদ সবাইকে। অনেক অনেক ধন্যবাদ এই জ্বালাময় বক্তব্য দেওয়ার জন্য। এবারে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই আরও একজন সদস্য, আরমান হোসেন শুভ, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। ধন্যবাদ জয়া আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে ফার্মাসিস্ট ফোরাম নিয়ে বলতে গেলে এটা 2015 সাল থেকে আসলে আমি এই সংগঠনের সাথে যুক্ত আছি। তো শুরু থেকেই অনেক কিছু দেখেছি, অনেক চড়াই উতরাই পার করে আসলে সংগঠন এই পর্যায়ে আসছে। তো আপনাদের সকলের কাছে আমার আন্তরিক অভিনন্দন। আজকের এই দিনটা আপনারা এসেছেন স্বতঃস্ফূর্তভাবে এবং সাকসেসফুলি এই দিনটা আমরা হচ্ছে যে এক্সিকিউট করেছি। তো ইনশাল্লাহ আমার জাস্ট দুইটাই দাবি, সেটা হচ্ছে যে ফার্মাসিস্টদের বেতন কাঠামোটা সুন্দরভাবে রিস্ট্রাকচার করা হোক এবং হচ্ছে যে সরকারি চাকরির ক্ষেত্রে ফার্মাসিস্টদের যে অংশগ্রহণ বা তাদের যে স্কোপ, এটা সুযোগটা আরও বৃদ্ধি করা হোক। এই বলে আমি আমার বক্তব্যটা শেষ করছি। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই মামুন গাজী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। বক্তব্য সবাই দিয়েছেন, আমাদের স্যাররাও দিয়েছেন। আমি বেশি একটু কথা বলবো না, দুই একটা কথা বলেই আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমি যেটা বলতে চাচ্ছিলাম, 20 সাল থেকে, করোনা শুরুকাল থেকে সোশ্যাল মিডিয়াতে যে গণজাগরণ শুরু হয়েছিল ফার্মাসিস্ট কি বা ফার্মেসি পেশাটা কি, এটা কিন্তু আমরা ফার্মাসিস্ট ফোরামেই শুরু করেছিলাম। তারপরে যেটা শুরু হয়েছিল, আন্তর্জাতিক যে ফার্মাসিস্ট আমাদের বড় ভাইরা আছে রেজিস্ট্রার, যারা আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছিলেন বা আমাদের দেশের গর্ব, ওনাদেরকে আমরাই কিন্তু এই ফার্মাসিস্ট ফোরামের মাধ্যমে আমাদের হসপিটাল ফার্মেসি এবং ক্লিনিক্যাল ফার্মেসি এটার কী প্রয়োজন, ওনাদেরকে কিন্তু এই ফোরামের মাধ্যমেই বা ফোরামের নেতৃবৃন্দর মাধ্যমেই আমরা পরিচিত করে দিয়েছি এবং একটা ছোটোখাটো হলেও আমরা গণজাগরণ সৃষ্টি করেছি।
আজকে আমাদের যখন বলতে হয় যে আমরা কেন রাজপথে নামি না, আমরা কেন কাজ করছি না, অনেকে প্রশ্ন তুলেন। কাজ করার জন্য আমাদের সবার ঐক্য দরকার, ঐক্য বা একতা দরকার। আজকে যখন সবাইকে দেখছি বিভিন্ন ইউনিভার্সিটির, একটা জিনিস মনে হচ্ছে আমাদের এই একতার কারণে হসপিটাল বা ক্লিনিক্যাল ফার্মেসি বেশি দূরে নয়। ইনশাআল্লাহ সেটা আমরা করে দেখাবো, আমরা করব ইনশাআল্লাহ। সেটা রাজপথের মাধ্যমে হোক, অথবা বুদ্ধিজীবীর মাধ্যমে হোক, অথবা আমাদের কলমের ধারা হোক, আমরা সব জায়গা থেকে সেটা করব। সর্বশেষে আমাদের নেতৃবৃন্দ এবং বিশেষ করে যে গেস্টরা আমাদের মধ্যে এসেছেন, সবাইকে আমাদের অনেক ভালোবাসা, দোয়া এবং ধন্যবাদ জানিয়ে আবারও আপনারা আমাদের যে কোনো কাজে বা যে কোনো প্রয়োজনে আমাদের পাশে থাকবেন, সমর্থন দিবেন, এই কথা জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। বেলায়েত হোসেন, চতুর্থ ব্যাচ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এক মিনিটের বক্তৃতা কি বলবো, এক মিনিটের আমি শুধু সালামটা দিয়ে চলে যাব। তবে আমার মনের মধ্যে অনেক কথা, সেটা এক মিনিটে হবে না, কয়েক ঘন্টা হবে না। আপনারা আমাকে চেনেন কিনা আমি জানি না, ও তোমরা আমাকে চিনি কিনা আমি জানি না, আপনারা আমাকে কেউ চেনেন কিনা আমি জানি না। প্রাচীন ফার্মাসিস্টের মধ্যে আমার নাম হলো বেলায়েত হোসেন। প্রাচীন ফার্মাসিস্টের মধ্যে আমার ব্যাচের প্রায় ডজনখানিক ফার্মাসিস্ট অলরেডি না ফেরার দেশে চলে গেছে। আমি আল্লাহর রহমতে এখনও ভালো আছি, এখনও আমি মিছিলে যাই, এখনও আমি মানববন্ধনে যাই, এখনও আমি লেখালেখা করি, এখনও আমি ফার্মাসিস্ট দেখলে উজ্জীবিত হই। দুনিয়ার আমি যেখানে যাই সেখানে ফার্মাসিস্টের গন্ধ পাইলে আমি দৌড়ে যাই। তোমরা আজকে ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে, আমি এখানে গুনলাম মনে হয় 350 লোক এখানে এসছো, 300 জন। তা আমি তো 300 জন বলবো না, একটু পরে আমাকে আমেরিকার থেকে টেলিফোন করে জিজ্ঞেস করবে, এই বেলাচ্চা নোয়াখাল্লা বলতো আজকে কত লোকের সমাগম হয়েছে। আমি বলবো কিন্তু 3000 লোকের, অবশ্যই 3000 লোকের। তোমরা এখানে যারা এসেছো এক একজনে রিপ্রেজেন্ট করো কম করে হলো 100 জন যারা এসেছো। প্রত্যেকজন প্রত্যেকটি ফার্মাসিস্ট স্মার্ট। তাহলে স্মার্ট শুধু এরকম চুপচাপ করে থাকলে স্মার্ট হবে না, আমাদের কথা বলতে হবে, ইফেক্টিভ কথা বলতে হবে, প্রোডাক্টিভ কথা বলতে হবে। শুধু আগের মতো পদ্মা মেঘনা যমুনা আমি বহুত বলেছি, এখন আর পদ্মা মেঘনা যমুনা বলতে আমার দরকার নাই। এখন আমার পিঠ থেকে গেছে, আমার চাকরি নাই, আমি বেকার, আমার যেখানে থাকার কথা আমি সেখানে নাই। কেন নাই, কি জন্য নাই? 60টি বছর হয়ে গেল, 60টি বছর। 1964 সনে, আমি 67 সনের ফার্মাসিস্ট। কেন আজকে এই অবস্থা আমাদের? কি কারণে, কার কারণে, কোন স্বার্থার নিচে মহল আমাদেরকে আটকে রেখেছে? অথচ ওনার ওয়াইফ ফার্মাসিস্ট, ওনার বাগনি ফার্মাসিস্ট, আমলাদের ঘরের ভিতরে ফার্মাসিস্ট, ওনার অনেক ফার্মাসিস্ট ঘরের ভিতরে, আমার ঘরের ভিতরে 3-4 জন ফার্মাসিস্ট। এখনও যদি বলেন আপনাদেরকে তো আমরা চিনি না, ফার্মেসি কই বুঝি না, অথচ উনি ওনার বাচ্চাটাকে ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে ফার্মেসি। তারপর কি জানতে চান ফার্মেসি? আমাকে জিজ্ঞাসা করছে ফার্মেসি মানে কি? আমি বলি ফার্মেসি মানে ট্যাবলেট। ফার্মেসি মানে কি? ফার্মেসি মানে আপনার মেয়ে। অনেক ফার্মাসি, কি বলেন ফার্মাসিস্টটাই। আমার বাড়ি নোয়াখালী, আমার ঘরের ভিতরে আমার আশেপাশে জিজ্ঞাসা করলে দেখা যায় অন্তত ডজনখানেক ফার্মাসিস্ট আছে। নোয়াখালীতে ফার্মেসি আছে, চট্টগ্রামে ফার্মাসিস্ট আছে, কক্সবাজারে ফার্মাসিস্ট আছে, টেকনাফ তেঁতুলিয়া, কোথায় ফার্মাসিস্ট নেই? তাহলে এখন কেন জানতে চান ফার্মেসি মানে কি? আমরা তো বুঝি না। তাহলে আপনার মধ্যে সমস্যা আছে, আপনার মধ্যে সমস্যা আছে। যারা আমাদের ফার্মেসিকে নিয়ে এখনো পর্যন্ত আটকে রাখছেন, গিট্টু লেগে রাখছেন, তাদের কাছে মিনত করে আমার যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে পারে। আপনারা আর আমাদেরকে আটকে রাখবেন না। সারা দুনিয়ায় ওদিনকার আটলান্টিক মহাসাগরের একটা এসে জায়গায় দেখলাম টঙ্গা, একটা ছোট্ট একটা রাষ্ট্র, সেখানের মধ্যে ফার্মেসি আছে, ব্রুনাই ফার্মেসি আছে। অথচ আমরা সারা দুনিয়ায় আমাদের ঔষধ যাচ্ছে, অথচ আমাদেরকে চিনে না। অতএব আপনাদের কাছে আজকে এখানে যারা ওয়ার্ল্ড ফার্মাসি ডেতে তোমরা যারা এসছো, আপনারা যারা এসছো, আমাদেরকে আরও শক্ত হতে হবে, আরও কঠিন হতে হবে।
আরও কঠিন হতে হবে, আরও অনেক পরিশ্রম করতে হবে। এত সুন্দর সুন্দর কথা এখন আর দরকার নাই। সেলিম রাজা যেটা বললো, খালি বড় বড় কথা বললে এখন আমার দরকার নেই, ইফেক্টিভ কথা বলতে হবে, আলটিমেটাম দিতে হবে যে 24 ঘন্টার মধ্যে এটা চাই। এখন জমানা, বাংলাদেশে জমানা আসবে সেটা 48 ঘন্টার মধ্যে এটা চাই, নাহলে যাবো না। তোমরা আমাকে রাখো, কোনো আপত্তি নাই, সবার সামনে আমাকে রাখো, আমি এখনই যেতে রাজি আছি। আলটিমেটাম দিতে হবে যে আগামী 72 ঘন্টার মধ্যে যদি পরিদপ্তর তৈরি না করে যদি না করা হয়, তাহলে আমরা রাস্তা ছাড়বো না, এরকম করতে হবে। তাহলে আমাদের দাবি আদায় হবে। এত সুন্দর সুন্দর কথা বলি, এত সুন্দর সুন্দর কেক কেটে এটা হবে না। আমাদেরকে চিনে না, আর কীভাবে চেনাবেন? অতএব চিনাবার জন্য আমাদেরকে রাস্তায় শুয়ে থাকতে হবে, বসে থাকতে হবে, আরও কঠোরভাবে আন্দোলন করতে হবে, আরও বেশি করে আসতে হবে, বেশি বেশি মিটিং করতে হবে। মিটিং হবে, প্রোডাক্টিভ মিটিং হবে। মিটিং থেকে যেন এখান থেকে কথা বলবো, চিল্লায় যেন হেলথ মিনিস্ট্রি পর্যন্ত খবর হয়ে যায়, বিভিন্ন ভবন পর্যন্ত যেন চলে যায়। অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমার এই শেষ বয়সে আমি অত্যন্ত আবেগ আপ্লুত, অ্যাট দ্য সেম টাইম আমি উজ্জীবিত। আমি অনেক লেখালেখি করি, তোমরা পড়ো কিনা আমি জানি না, আর আমি কিভাবে বলবো, আমি জারি গায়ে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়েছি, আমি হিন্দিতে বলে আমন্ত্রণ জানিয়েছি, আমি দিতাং বলে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। তবু আজকে অনেকটা ভালো লাগতেছে। বাট কিছুদিনের মধ্যে আরও অনুষ্ঠান হবে, আরও ভালো ভালো অনুষ্ঠান হবে। এখানে আমরা চাই, আমাদের কত ফার্মাসিস্ট আছে তোমরা ডু ইউ নো? 20,000-এর মতো ফার্মাসিস্ট আছে। কতটা ইউনিভার্সিটি? প্রায় 52 না 60টা ইউনিভার্সিটির মধ্যে। তাহলে তোমরা এই কয়জন কেন আসছে? কী করবা, কী করতেছো? অতএব সামনের থেকে আমাকে যদি রাখো, আমি কিন্তু ইয়েলো কার্ড নিয়ে আসবো, আমি কিন্তু হলুদ কার্ড নিয়ে আসবো। আমি কিন্তু সেলিম রাজাকে বলছি, যদি আমাদের কোনো ফার্মাসিস্ট ইচ্ছাকৃতভাবে ঘরে শুয়ে থাকে এবং এত বড় একটা অনুষ্ঠানে যদি না আসে, তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে রেড কার্ড দেখাতে বাধ্য হব। তোমরা এই জন্য প্রস্তুতি নাও। আর আমার শেষ কথা হলো যে আমরা প্রত্যেকটি অনুষ্ঠানের পর আস্তে আস্তে কেন, কী জন্য, ফার্মেসি মানে কিন্তু কালচারাল ফাংশন, তোমরা জানো কিনা আমি জানি না। আমার ওই ভাই একটা গান গাইছে, আমি সাথে সাথে আইমান করছিলাম, ওনার সাথে আসে আমি গাইবো, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। আমি তো গান গাইছি কি, মোরা ফার্মেসিকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা হসপিটাল ফার্মেসির জন্য যুদ্ধ করি, মোরা কমিউনিটি ফার্মাসির জন্য যুদ্ধ করি, মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি, মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি, মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে নড়ি, মোরা সারা বিশ্বের মানবতার সঠিক রোগের সঠিক ওষুধ দিতে যুদ্ধ করি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি যদি 1 মিনিটে বেশি সময় নিয়ে থাকি ক্ষমা প্রার্থী। আমরা সামনে আরো বিশাল অনুষ্ঠান হবে, আপনারা বেশি বেশি করে আসবেন। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। আমি এই পর্যায়ে ধন্যবাদ জানাতে চাই আমাদের স্পন্সরদের, যারা আমার পাশে ছিলেন। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড সাজগোজ, দ্য ডক্টর অ্যাডাম অ্যান্ড জন কোম্পানি, আমজেন লাইফ সায়েন্স অ্যান্ড SIR ফার্মেসি। একটা জোরে করতালি হবে আমাদের স্পন্সরদের জন্য। এবার আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই জনাব মোহাম্মদ আখতার হোসেন স্যার, পরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর। কনসেপ্ট এইটা মানে কমিউনিটিতে যে সমস্ত ফার্মেসি আছে তাদেরকে অ্যাবলিশ করে দিয়ে না, গ্র্যাজুয়ালি তাদেরকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসা, এই লক্ষ্যমাত্রা নিয়ে গভর্নমেন্ট থেকে এটা করা হয় যে ফার্মেসির 2টা ক্যাটাগরি, একটা হবে মডেল ফার্মেসি, একটা হলো মডেল মেডিসিন শপ। মডেল ফার্মেসিটা হলো কমপক্ষে 300 স্কোয়ার ফিট জায়গা, সেখানে একজন A ক্যাটাগরির ফার্মাসিস্ট থাকবেন, তার সাপোর্টিংয়ে B এবং C যারা আছে যাদের বলি তারাও তাদেরকে সহযোগিতা করবে। তো এইটাকে আমরা এনকারেজ করেছি, ঔষধ প্রশাসন অধিদপ্তর পক্ষ থেকে এনকারেজ করেছি, সরকারি পক্ষ থেকে। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের মাইন্ড সেট আপটা এখনও সেই লেভেলে আসে নাই। অন্য দেশে একজন ফার্মাসিস্ট ঔষধের দোকানে যে রোল প্লে করেন, তার যে সম্মান মালিকের কাছ থেকে বা তার পারিপার্শ্বিক সহকর্মীদের কাছ থেকে যে রেসপেক্টটা পায়, আমাদের দেশে এই এনভায়রনমেন্ট গড়ে ওঠে নাই। একই সাথে আমরা যারা ফার্মেসিতে পাশ করেছি
তারাও মনস্তাত্ত্বিকভাবে ওষুধের দোকানগুলোতে কাজ করার জন্য এখনও তৈরি হয় নাই। এই দুই জায়গায় একটু সংকটের কারণে আমরা যখন আনুষ্ঠানিকতা করি, একটা মডেল ফার্মেসি যখন উদ্বোধন করে দিয়ে আসি, কিছুদিন চলে, এরপরে দেখা যাচ্ছে সেই ফার্মাসিস্ট তারা ইরেগুলার হয়ে যাচ্ছে, সেখানে তারা আর ওইভাবে কাজ করতে চাচ্ছে না। সো এই জায়গায় কাজের বিষয়টা যেটা আমরা চেষ্টা করছি আরও ভালো করিয়া করার। এখানে বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি, যেটা বাপির কথা বলা হয়েছে, ওনাদের আসলে সরাসরি কতটুকু রোল আছে আমরা জানি না, তবে আমরা সংশ্লিষ্ট সমস্ত দপ্তরে কথা বলছি এবং বিসিডিএসের যারা নেতৃবৃন্দ আছে তাদের কাছেও বলার চেষ্টা করছি যে যে ফার্মেসিগুলো অন্তত মডেল ফার্মেসি হিসাবে এগিয়ে আসছে, বিভিন্ন পলিসির দিক থেকে তাদের সাপোর্ট দিয়ে যাতে তারা সার্ভাইভ করতে পারে এবং এ ক্যাটাগরি ফার্মাসিস্ট সেখানে থাকে, সেই ব্যাপারে তাদের তৈরি করছি। এবং ফার্মেসি প্রফেশনের সাথে যারা নেতৃবৃন্দ আছে তাদেরকেও একই সাথে বোঝাবার চেষ্টা করছি, আমাদের ছেলেমেয়েরা যারা বের হয়ে আসছে তারা যাতে কমিউনিটিতে সার্ভিসটা দেওয়ার জন্য মানসিকতা ডেভেলপ করে। এটা কিন্তু খারাপ কিছু না, এটা ভালো জিনিস। এখানে বসে আমাকে প্রুভ করার সুযোগ আছে যে আমি আসলে আমার দরকার আছে। একজন ফার্মাসিস্ট এখানে থাকলে যে উপকারটা হবে, তাকে আমরা যে কাউন্সেলিংটা করে দিতে পারবো, একটু বা পেশেন্টকে যখন আমরা প্রেসক্রিপশান অনুযায়ী ওষুধটা দেব, ভালো করে ব্যবহার বিধিটা বুঝিয়ে দেব, তখন মানুষ ধীরে ধীরে খুব শ্রদ্ধার সাথে সম্মান করবে যে না, একজন ফার্মাসিস্ট না থাকা অবস্থায় যে অবস্থা ছিল তার চেয়ে থাকলে আমরা অনেক ভালো উপকৃত হই। এভাবে সব দিক থেকে কষ্ট করলে আমার ভাই বিষয়টা আসবে। তো মডেল ফার্মেসি বিষয়টা এখনও বন্ধ নয়, এটা চালু আছে। কেউ যদি আগ্রহ নিয়ে কেউ করতে চায়, সুন্দর পরিবেশ, সুন্দর ব্যবস্থাপনা নিয়ে, ঔষধ প্রশাসন অধিদপ্তর সবসময় তাদের পাশে থাকবে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমি মঞ্চে আমন্ত্রণ জানাতে চাই বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ আজিবুর রহমানকে আমাদের আজকের অনুষ্ঠানে আগত সকল অতিথিদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করবার জন্য। বিশ্ব ফার্মাসিস্ট দিবস 2025 উপলক্ষে আয়োজিত বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানিত প্রাণপ্রিয় অতিথিবৃন্দ, তাদের ভিতরে আছেন ডক্টর মোহাম্মদ সেলিম রেজা স্যার, ডিন ফার্মেসি ফ্যাকাল্টি, ঢাকা বিশ্ববিদ্যালয়; মোহাম্মদ আক্তার হোসেন, ডিরেক্টরেট অপারেশন অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন; মোহাম্মদ আসিফ হাসান, প্রতিষ্ঠাতা সদস্য বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম এবং ডেপুটি ডিরেক্টর ফার্মেসি কাউন্সিল; বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার প্রোডাকশন আশরাফ স্যার; এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মাননীয় চেয়ারম্যান আমিনুল স্যার এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ডিপার্টমেন্টের চেয়ারম্যানবৃন্দ, আপনারা আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের নবীন প্রজন্ম এবং মধ্য মিডিল ফার্মাসিস্ট বৃন্দকে উৎসাহিত করার জন্য সকল ফার্মাসিস্ট এবং ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা, অভিনন্দন এবং অনেক অনেক সম্মান এবং ভালোবাসা। সবাই স্যারদের জন্য একটা করতালি হয়ে যাক। আজকের এই প্রোগ্রামে সকল বিশ্ববিদ্যালয় এবং সকল ফার্মাসিউটিক্যাল কোম্পানির যে প্রতিনিধিবৃন্দ, যে ফার্মাসিস্টবৃন্দ আপনারা উপস্থিত হয়েছেন, এটি সত্যি আমাদের কাজকে উৎসাহিত করবে। আমরা আপনাদের মিডিলম্যান হিসেবে কাজ করছি। মিডিলম্যান মানে আপনাদের যে প্রফেশন, সেই প্রফেশনকে ডেভেলপ করার জন্য এবং আপনাদের ভবিষ্যতে যাতে আরও সম্মানজনক কর্মসংস্থান করা যায় সরকারি বেসরকারিভাবে, সেই কাজ করার জন্য আমরা আজকের এই আয়োজন করেছি, যেখানে ডিসিশন মেকাররা উপস্থিত আছেন। ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ডিরেক্টর, তারা কিন্তু আপনাদের জন্য কাজ করে। আপনাদের কিভাবে ভালো হবে, আপনাদের কোর্স কারিকুলাম কীভাবে উন্নত করা যাবে, সেই জন্য ফার্মেসি কাউন্সিল কাজ করে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ কাজ করে। তো আপনারা আজকে এসেছেন মানে আপনাদের প্রয়োজনে এসেছেন, আমরা আপনাদের জন্য কাজ করছি। তো আপনাদের ভবিষ্যতে আমরা মাঝখানে আরও গ্যাপ রয়ে গেছে, মন্ত্রণালয়ে তাদের আসার কথা ছিল, বিভিন্ন কারণে ব্যস্ততার কারণে আসেনি, আর আমরাও হয়তো ওইভাবে তাদেরকে আমন্ত্রণ জানাতে পারিনি। মন্ত্রণালয় আসতে পরিপূর্ণ হতো, সকল রেগুলেটরি বডি একসাথে থাকতো। তো আপনাদের যাতে হসপিটাল ফার্মেসি, কমিউনিটি ফার্মেসি অতিরিক্ত চালু হয়, সেই জন্য কিন্তু আমরা মন্ত্রণালয়ের সাথে নেগোসিয়েশন করে যাচ্ছি আমাদের স্যারদের সহযোগিতায়। উই আর নট অ্যালোন, দে আর উইথ আস।
আমরা স্যারদের সহযোগিতা করে যাচ্ছি আপনাদের অতি দ্রুত যাতে সরকারিভাবে হসপিটালে ফার্মেসি নিয়োগ হয় সেটা আমরা দাবি জানাচ্ছি, যাতে করে আপনারা নবীন এবং যারা এখনও সরকারি চাকরির বয়স আছে তারা যাতে বিভিন্ন জায়গায় আপনাদের সফলতার চিহ্ন রেখে যেতে পারেন। আমরা ফার্মাসিস্টরা সফল, তার প্রমাণ দেশে বিদেশে সব জায়গায় আপনারা দেখেন। সকল ফার্মাসিউটিক্যাল কোম্পানির যত ঔষধ উৎপাদিত হচ্ছে সকল উৎপাদনে ফার্মাসিস্টদের সিগনেচার ছাড়া হচ্ছে না, সেখানে সফল। আমরা 98% ওষুধের চাহিদা পূরণ করতে পারছি। আমরা দেশের বাইরে যা ফার্মাসিস্টরা আছেন সকল দেশেই, উন্নত দেশে হসপিটাল এবং কমিউনিটি ফার্মেসিতে বাংলাদেশের ফার্মাসিস্ট আপনারা খোঁজ নেন, সব আমাদের ভাই বোনেরা, বড় সিনিয়র ভাই বোনেরা। এবং আমরা যদি সরকারিভাবে হসপিটাল ফার্মেসিতে এবং কমিউনিটি ফার্মেসিতে কাজ করার সুযোগ পাই, আমরা আমাদের সফলতার স্বাক্ষর রেখে যাব। বাংলাদেশের স্বাস্থ্য খাতে নিরাপদ ঔষধের ব্যবহার নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। সবাই পারবো তো ইনশাল্লাহ। আমরা এটাই আমাদের প্রত্যাশা। ইনশাল্লাহ আমাদের পথ চলা সফল হবে আপনাদের আপনাদের প্রেজেন্সে। আরেকটি বিষয় হচ্ছে, আজকে যারা আমাদের ফোরামের রেজিস্ট্রেশন করেছেন সবাই আমাদের সদস্য, সবার দায়িত্ব। যে কোনো প্রবলেম ওখানে নাম্বার দেওয়া ছিল, যে কোনো সমস্যা আপনারা আমাদের সাধারণ সম্পাদক এবং অন্যান্য কমিটি মেম্বার এবং আমি আছি, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের স্যাররা আছে, আমরা স্যারদের কাছে যাব আপনাদের জন্য। আপনাদের চাকরির ক্ষেত্রে আমরা এখনও জানি যে প্রাইভেট কোম্পানিগুলোতে বেতন কাঠামো এখনও অনেক কম, সেই বেতন কাঠামো যাতে বৃদ্ধি হয় সেই ব্যাপারে আমাদের দাবি। আজকে প্রেস কনফারেন্স হবে, এরপরে আমাদের সাংবাদিকবৃন্দরা উপস্থিত আছেন। আমরা প্রাইভেট ফার্মাসিউটিক্যালে যাতে একজন গ্র্যাজুয়েট ফার্মাসিস্টের ইনিশিয়াল বেতন কাঠামো অনেক ডাবল করা হয়, পরিবর্তন করা হয়, সেই ব্যাপারে আমরা কথা বলবো। আমরা আজকে প্রেস কনফারেন্সে আমরা হসপিটাল ফার্মেসি যাতে দ্রুত নিয়োগ হয়, বাংলাদেশ সরকার আমরা জানি কাজ করছে, তারা খুবই আন্তরিকতার সাথে কাজ করছে দ্রুত এই কাঠামোগত পরিবর্তন করার জন্য। সেই কাঠামো পরিবর্তন করে যাতে অল্প সময়ে তারা এই সফলতার সুনাম নিতে পারে। যে মন্ত্রণালয় এই কাজটা করে যাবে, তারা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে যে তারা এই পরিবর্তন করেছে। এতে স্বাস্থ্য খাত উন্নত হবে, দেশের মানুষ বিদেশে চিকিৎসা নিতে যাবে না, বৈদেশিক দেশের সম্পদ দেশে রক্ষা হবে। আমরা চাই দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হোক, নিরাপদ ঔষধের ব্যবহার নিশ্চিত হোক। সেই জন্য আমাদের যেখানে যাওয়া দরকার আমরা আপনাদের জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। আপনারা এভাবে আমাদেরকে সহযোগিতা করে যাবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের ফার্মাসিস্ট ফোরামের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য এবং আমাদের অতিথিবৃন্দদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তারা তাদের ব্যস্ত সময় থেকে সময় বের করে আমাদের মাঝে এসেছেন, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমি সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে চাচ্ছি। আমি এবং আমার কোহোস্ট এতক্ষণ আপনাদের সাথে ছিলাম। আমরা চাই ফার্মাসিস্টদের অধিকার নিশ্চিত হোক, ফার্মাসিস্টরা তাদের যথাযথ সম্মান পাক এই সোসাইটিতে। থ্যাংক ইউ সো মাচ।